ভাবছিলাম যে এইবার পাকিস্তান ও ভারতের মধ্যে একটা স্পর হয়েই যাবে। ডেলি ডেলি এ ওর বিরুদ্ধে অভিযোগ করে, ও ওর বিরুদ্ধে অভিযোগ করে করে কী মানে মাঝে মাঝে যে ভারতে সন্ত্রাসী হামলা টামলা হয়, ওদিকে পাকিস্তানেও কিন্তু সন্ত্রাসী হামলা টামলা হয়। এবং পরস্পর এই প্রতিবেশী দুইটা দেশ, দেখেন না কি অদ্ভুত একটা দেশ, তাই না? এথনিক্যালি ভারতীয় আর পাকিস্তানিদের মধ্যে তো কোনো তফাৎ নেই, আছে কালচারালি এথনিক্যালি কোনো তফাৎ নেই। এরা তো একসময় একটা দেশই ছিল, এখন ধর্মীয় কারণে এরা এখন ভাগ হয়ে গেছে। চিন্তা করে দেখছেন, যে ধর্মের উৎপত্তি আরবের মরুভূমিতে, সেই ধর্মটা এই যে ভারতীয় উপমহাদেশে ঢুকে এখন একই ভাইয়ের শত্রু হয়ে গেছে। চিন্তা করে দেখছেন, একই ঘটনা আমরা বাংলাদেশেও দেখি। কিন্তু ওই যে কথায় বলে যে মানুষ যখন ধর্মোন্মাদ হয় তখন তার আর কোনো হুঁশ জ্ঞান কোনো কিছুই থাকে না। আচ্ছা, কল্পনার রাজ্যে আসেন, মনে করেন যে ভারত একটাই, মনে করেন যে দেশ যদি হতো, মানে ভারত পাকিস্তান তারপরে বাংলাদেশ মিলে যদি একটা দেশ হতো এবং এদের মধ্যে কালচারালি এবং ধর্মীয়গতভাবে একটা ঐক্য থাকতো, হয় সবাই মুসলমান অথবা সবাই হিন্দু, এরকম যদি হতো, তাহলে এই গোটা বিশ্বমঞ্চে ভারতের অবস্থান কোথায় হতো? আমার ধারণা তাহলে আজকে পরাশক্তি হিসেবে ভারতেরই অবস্থান হতো। কারণ ভারতীয় উপমহাদেশীয় লোকজন, যেমন ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এই সমস্ত দেশের লোকজনের মেধা কিন্তু কম না। খেয়াল করতে হবে, এরা যখন দেশের বাইরে গিয়ে যখন পড়াশুনো করে দেখবেন যে এরা অনেক মেধার স্বাক্ষর দেয়। এবং ঠিক সেই কারণে এখন আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, বিভিন্ন দেশে দেখবেন যে ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়া লোকজন অনেক মানে উপরে উঠে আসে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে ভীষণভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ এদের মেধা দ্বারা ওই সমস্ত দেশ কিন্তু ঠিকই উপকৃত হচ্ছে। বাট এরাই যখন ভারত, পাকিস্তান অথবা এই বাংলাদেশ এখানে থাকে, এরা কিন্তু নিজেরা মারামারি কাটাকাটি করে, একে অন্যকে হিংসা করে, ঘৃণা করে, তাই না? কারণ যতই এদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এক হোক না কেন, উৎপত্তি এক হোক না কেন, কিন্তু ধর্ম এদেরকে ভয়ঙ্কর রকমভাবে বিভাজিত করেছে। পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, হিংসা, এগুলো কিন্তু একেবারে এদেরকে ভয়ঙ্কর রকমভাবে শত্রুতে পরিণত করছে, তাই না? চিন্তা করে দেখছেন, এই যে বাংলাদেশের মানুষগুলা, এদের এথনিক্যাল এবং কালচারাল সব কিছু এক, ভাষা, গায়ের রং, শারীরিক গড়ন, কালচারাল সমস্ত কিছু, জলবায়ু, এভরিথিং ইজ কোয়াইট দ্য সেম। কিন্তু মানুষগুলো বিভক্ত, মুসলমান এবং হিন্দু প্রধানত, অন্যান্য ধর্মীয় গোষ্ঠীও আছে। কিন্তু চিন্তা করে দেখেন, এবং বাংলাদেশের এই যে মুসলমানগুলো, এদের হয়তো 7-8 পুরুষ আগে সবাই কিন্তু হিন্দু ছিল, তাই না? এবং এমনকি অনেকের 4-5 পুরুষ আগেও হিন্দু ছিল, এখন মুসলমান। এবং হওয়ার প্রেক্ষিতে কী হলো? এরাই এদের সহোদর ভাই, একই বংশের লোকজনদের প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে, তাই না? প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে। বৃহত্তর স্বার্থেও যদি আমরা দেখি, গোটা ভারতীয় এই যে বিভিন্ন অঞ্চলে যে মানুষগুলো আছে, বলতে গেলে এরা তো একই নৃতাত্ত্বিক, একই কালচারাল হেরিটেজ নিয়ে বেড়ে উঠছে। কিন্তু ধর্ম এদেরকে কোথায় নিয়ে গেছে, তাই না? তার মধ্যে দেখেন যে মুসলিম দুইটা দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ, এখানে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। বাট 47 সালের পর থেকে এই যে ভারত, তাদের মধ্যে দেখেন যে এখানে অনেকগুলো রাজ্য আছে, অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো ভিন্ন ভিন্ন গোত্রের লোকজন আছে। যেমন ধরেন যে তামিলনাড়ুর লোকজন একরকম, ওদিকে উত্তর ভারত অর্থাৎ ওই যে উত্তরপ্রদেশ, সেখানকার লোকজন একরকম, মহারাষ্ট্রের লোকজন একরকম, তারপরে আবার দেখবেন যে এই পশ্চিমবঙ্গ, ভারত, উড়িষ্যা একরকম, আবার 7 সিস্টার্সের যে অঞ্চল সেখানে অন্যরকম। কিন্তু তারপরেও এত যে বিভিন্ন রকম ভাষাভাষী এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এত বড় একটা দেশ,
এখনও পর্যন্ত এই যে টিকি আছে, তার অখণ্ডতা বা অক্ষুণ্ণ আছে কেন? শুধুমাত্র গণতান্ত্রিক চর্চার জন্যে। অথচ আপনি পাকিস্তানের দিক তাকায় দেখেন, এই যে 1971 সাল পর্যন্ত পাকিস্তান তো একটাই ছিল, তাই না? 1971 সালে হঠাৎ করে পূর্ব পাকিস্তানের লোকজন মনে করলো যে তারা মুসলমান না, তারা বাঙালি। চিন্তা করে দেখেন, সেই একই বাঙালি 1971 সালে স্বাধীনতা অর্জন করে আজ 53-54 বছর পরে এসে আবার নতুন করে আবিষ্কার করছে না তারা বাঙালি না, তারা মুসলমান। চিন্তা করে দেখছেন, ধর্মীয় কারণে এরা 1947 সালে পাকিস্তান তৈরি করলো, মুসলমান, তাই না? কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই মুসলমানদেরকে অত্যাচার, নির্যাতন, শোষণ করতো। অর্থাৎ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মুসলমানদেরকে সাব হিউম্যান মনে করতো এবং এদের ধন সম্পদ এবং অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সম্পদ এগুলো মানে লুটপাট শোষণ করতো। তো এখন লুটপাট শোষণ করলে তখন তো আর ধর্মীয়ভাবে মানুষ একতাবদ্ধ তো হবে না। মুসলিম ভাই, কিন্তু এক মুসলমান যদি অন্য মুসলমানের ধন সম্পদ যদি কুক্ষিগত করে, আত্মসাৎ করে, তখন তো ছেড়ে কথা বলবে না, তাই না? 1971 সালের ঘটনা কিন্তু তাই। এক, অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ধন সম্পদ আত্মসাৎ করতো, আর দুই, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে তারা একটু সাব হিউম্যান মনে করতো, কারণ পশ্চিম পাকিস্তানের লোকজন ছিল একটু উঁচু, লম্বা, গায়ের রং ফর্সা, আর পূর্ব পাকিস্তানের মানুষজন ছিল একটু খাটো, গায়ের রং একটু ডার্ক, এরকম, তাই না? তো এই জন্য এদেরকে সাব হিউম্যান মনে করতো। আর তিন নম্বর কারণ কিন্তু একেবারে পরিষ্কার, সাংস্কৃতিক, ভাষাগত বিশাল তফাৎ, তাই না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো এই যে এই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদেরকে পাকিস্তানের শাসন ক্ষমতা, মিলিটারি, আমলা ইত্যাদি জায়গায় এদের কিন্তু অংশ ছিল না। সেনাবাহিনীতে আমার মনে হয় যে 100 জন অফিসারের মধ্যে শতকরা 5 জনও এই পূর্ব পাকিস্তানের লোক ছিল না। আমলা যারা ছিল সচিব লেভেলে, সেখানেও দেখা যেত যে 100 জনের মধ্যে হার্ডলি 10 থেকে 15 এরকম, এর বাইরে ছিল না। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের লোকজনরা মনেই করতো না যে পূর্ব পাকিস্তানের লোকজন সামরিক বাহিনীতে অফিসার হওয়ার যোগ্য, তারা মেজর জেনারেল হওয়ার যোগ্য, লেফটেন্যান্ট জেনারেল হওয়ার যোগ্য। হার্ডলি তারা মেজর পর্যন্ত যেত, তাই না? এই যে আমরা যতগুলো দেখি যে জিয়াউর রহমান মেজর, একমাত্র ওসমানী কর্নেল পর্যন্ত পৌঁছেছিল, আর কি কিন্তু যায় না। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের বাংলাদেশের এই মানুষগুলাকে এরা যদিও ইসলামের ভিত্তিতে একটা পাকিস্তানে যুক্ত হলো, কিন্তু এদের মানুষ বলে মনে করতো না, এবং মনে করতো না এরা যোগ্য এবং ফিট। যদিও অবশ্য গত 53 বছরে পাকিস্তানের থেকে যে বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের মানুষ অনেক ফিট, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা পাকিস্তান থেকে অনেক উপরে উঠায় দিয়ে, তাই না? যদিও সাম্প্রতিক এই গত 8-9 মাসে আবার কিন্তু নিচের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। কেন? কারণ হঠাৎ করে বাংলাদেশের মানুষ তারা আবিষ্কার করছে তারা আসলে বাঙালি না, তারা মুসলমান, এবং তারা পাকিস্তানিদের সাথে আবার ভাই হয়ে গলায় ভাব নিতে যাচ্ছে। আর ঠিক সেই কারণে তারা পাকিস্তানের মতো, পাকিস্তান যেমন একটা ভিখারি রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে না, বাংলাদেশের অবস্থাও কিন্তু সেদিকে ধাবিত হচ্ছে। এত কথা এই কারণে বললাম, এই যে আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সমস্যা কিন্তু একটাই, ধর্ম। এরা যদি সবাই এক ধর্মের লোক থাকতো, ধরেন যে হিন্দু থাকতো, আগেই বলেছি এরা পৃথিবীতে সবচাইতে মানে শক্তিশালী দেশ হতো অর্থনৈতিকভাবে, সব দিক দিয়ে, কারণ এদের মেধার কিন্তু অভাব নেই। কিন্তু দুঃখজনকভাবে এখানে আরবের সংস্কৃতি, ইসলাম ঢুকে পড়ে এই যে এখন ভাইয়ের শত্রু হয়ে গেছে। এই যে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি হয়ে গেল, তাই না? এতে করে কি এদের মধ্যে কি শান্তি বিরাজ করবে নাকি? না, তা কিন্তু করবে না। কিছুদিন ওয়েট করবে পাকিস্তান, তারপরে কিন্তু ওই যে লাউসাই কদু, ওই যে আগে যা করতো ওই একই কাজই করবে। কেন? কারণ এরা তো মানে সাইকোলজিক্যালি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে মুসলমানরা। পাকিস্তানের মুসলমানরা কিন্তু ভীষণভাবে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, কারণ ইসলাম তাদেরকে শিখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে, তাই না? তো তাই যদি হয়, লজিক্যালি কী হবে, গোটা দুনিয়াতে তারাই সবচেয়ে ভালো দেশ, ভালো সভ্যতা, ভালো সিস্টেম, সামাজিক সিস্টেম গড়ে তুলবে, এটাই তো। বাট বাস্তবে দেখে যে পাকিস্তান তারই পাশের ভারত, যারা নাকি মানে তাদের ভাষায় মুশরিক,
এবং যারা নাকি কোরআনের ভাষ্য অনুযায়ী, ইসলামের ভাষ্য অনুযায়ী নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, ওই যে সূরা 22 আর 6 নম্বর আয়াতে বলা আছে না, যারা নাকি অমুসলমান, বিশেষ করে মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, তারা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। মুসলমানরা হলো সর্বোৎকৃষ্ট মানুষ, তাই না? তো ইনফেরিয়রিটি কমপ্লেক্স কোথা থেকে আসে? পাকিস্তান যখন দেখে গোটা পৃথিবীতে সে একটা ভিখারি রাষ্ট্রের তকমা পেয়ে গেছে, সন্ত্রাসী রাষ্ট্রের তকমা পেয়ে গেছে, একটা দুর্বৃত্ত রাষ্ট্র, একটা ফেইল্ড স্টেটের তকমা পেয়ে গেছে, পক্ষান্তরে ভারত দিন দিন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে বিশ্বের আসনে দেদীপ্যমান হয়ে জ্বলছে, তার অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা পৃথিবী, সমস্ত দেশ ভারতকে গণ্য করে, সমীহ করে। তো এইগুলো দেখার পর এই পাকিস্তানের মুসলমানরা কি ভিতরে ভিতরে হিংসায় জ্বলে পুড়ে সরকার হয়ে যায় না? তখন তারা কি করে, কিছু না পারুক অন্তত ভারতের ক্ষতি করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী রপ্তানি করে, সন্ত্রাস রপ্তানি করে। এবং দেখেন এই ক্ষেত্রে তারা সুবিধাটা কী পায়, ভারতের ভিতরে থাকা মুসলমানরাই কিন্তু পাকিস্তানিদেরকে সহযোগিতা করে। কারণ ওই যে মুসলমান, ভারতের মধ্যে বসবাসকারী অল্প কিছু সংখ্যক মুসলমান বাদে আর কেউই কিন্তু তারা নিজেদেরকে ভারতবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে রাজি না। তারা প্রথমত তাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে রাজি হয়, এবং এরাই কিন্তু পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীদের সাথে কিন্তু যোগসাজশ করে। ওই যে কাশ্মীরে যে হত্যা ঘটনা ঘটছিল, সেখানে কি কাশ্মীরের স্থানীয় মুসলমানই কিন্তু পাকিস্তান থেকে আসা লস্করি তৈবাকে সহযোগিতা করছিল না? চিন্তা করে দেখেন, ভারতের খায়, ভারতের পরে ভারতের জন্ম, ভারতের জল হওয়ায় তার বেড়ে ওঠা, কিন্তু সে ভারতকে ভালোবাসে না। সে ভালোবাসে আরবের মরুভূমি, আরবের মরুভূমি, যেমনটা পাকিস্তানের মুসলমানরা ভালোবাসে আরবের মরুভূমি। এবার বোঝা গেছে, এখানে বিভ্রান্ত হওয়ার কোনোই সুযোগ নাই। ওই যে ভারতীয় সেনাবাহিনীর কে জানি সোফিয়া কোরেশি বলে এক মহিলা কর্নেল, সে এই সাম্প্রতিক অভিযানে অংশ নিয়েছে এবং সম্ভবত 2-1 মুসলমান সৈন্য মারাও গেছে, এই যুদ্ধে নিহত হয়েছে। এদেরকে খুব হাইলাইট করছে, দেখলাম যে ভারতীয় মিডিয়া টিডিয়া এটা ওটা সেটা, যে এই সমস্ত হাইলাইট করে কোনো কাম হবে না। সিংহভাগ ভারতের মুসলমান, এই যে সৈনিক যারা মারা গেছে না, বা এই যে সৈনিক যারা যাই বলুক, এদের আইডিয়া, এদের আদর্শ ভারতে বসবাসকারী সিংহভাগ মুসলমান ধারণও করে না, লালনও করে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তাই যদি না হয়, তাহলে কাশ্মীরে বসবাসরত কাশ্মীরের মুসলমানরা কিভাবে ভারত ওই পাকিস্তান থেকে আসা লস্করি তৈবার জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কেন ঘটে? চিন্তা করে দেখছেন একবার? এই যে 370 ধারা যতদিন কাশ্মীরে ছিল, ততদিন কিন্তু ভারতের কাশ্মীরে উন্নতি ছিল না। তাদের ওখানকার লোকজনের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন কিন্তু খুবই খারাপ ছিল। 370 ধারা যখন উঠে গেল, অনেকে মনে করছে এটা কাশ্মীরের লোকজনকে মানে নানাভাবে বঞ্চিত করছে, অসম্মান করছে। জি না, উঠে যাওয়ার সাথে সাথে ভারতীয় সরকার এবং ভারতীয় ব্যবসায়ীরা ব্যাপকভাবে ওখানে বিনিয়োগ করছেন, এবং যার ফলে কিন্তু যেখানে আগে কয়েক লক্ষ পর্যটকও ওই কাশ্মীরে ভ্রমণ করতে যেত না, সেখানে গত বছরই নাকি 2.5 কোটি লোকের মতো ওখানে ভ্রমণ করতে গেছে। তো ওই রকম একটা জায়গায় 2.5 কোটি লোক যদি ভ্রমণে যায় সারা বছরে, তাহলে কি পরিমাণ ওখানে অর্থনৈতিক লেনদেন হয়, এবং তা থেকে কাশ্মীরের মুসলমানরা কি পরিমাণ আয় উপার্জন করে, এবং এর পরিপ্রেক্ষিতে তাদের কি ভারতের সরকার ভারতীয়দের প্রতি কৃতজ্ঞ থাকার কথা না? তা কিন্তু না, তা কিন্তু না। এত কিছুর পরেও ওরা কিন্তু ঠিকই পাকিস্তান থেকে আসা লস্করি তৈবার ওই জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা কিন্তু ওখানে ঠিকই সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করে তারা এখানে কী অর্জন করতে চাইল? তারা কি এটা কি বোঝে না যে এখানে এইভাবে এই হত্যা করার ফলে ওখানে এখন পর্যটনের মানে পর্যটক ওখানে যাবে না, ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, এবং সেক্ষেত্রে ওদের অবস্থা খারাপ হবে না? এগুলো কোনো কিছু কেয়ার করে না তারা, এগুলো কোনো কিছু তারা কেয়ার করে না। তারা কি কামনা করে জানেন? তারা মনে করে যে তারা ওখানে মুমিন মুসলমান আছে, আর যেহেতু ভারত সেটা দখল করে বসে আছে, তো সেই হেতু গোটা ভারত এবং ভারতের সরকার তাদেরকে জিজিয়া দিবে। অর্থাৎ ভারত প্রতি বছর বাজেটে হাজার হাজার কোটি টাকা
স্পেশালি কাশ্মীরি মুসলমানদের জন্য বরাদ্দ রাখবে এবং সেগুলো তাদেরকে দিবে, ওরা বসে বসে খাবে। অর্থাৎ ওরা সর্বশ্রেষ্ঠ। আর বাকি যে হিন্দুগুলা এই ভারতের, যেহেতু গোটা পৃথিবী মুসলমানদের এবং ভারতের হিন্দুরা যে জায়গা দখল করে আছে সেগুলো মুসলমানদের, কিন্তু অবৈধ দখলে আছে, তাহলে তারা কি করবে? তারা কি জিজিয়া দিবে না? ওই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতের বিধান অনুযায়ী ওরা কিন্তু তাই মনে করে। কাশ্মীরের মুসলমানগুলো কিন্তু তাই মনে করে যে ওরা কিছুই করবে না। ভারত তাদেরকে, যদি ভারত ওই কাশ্মীরকে অধিকৃত করে রাখতেই চায়, তাহলে ভারত প্রতি বছর ওখানে হাজার হাজার কোটি টাকা ওখানে স্রেফ কাশ্মীরি মুসলমানদের মধ্যে জাস্ট বিলি বন্টন করে দেবে, ও মজা মেরে খাবে। তারা ব্যবসা বাণিজ্যের কেয়ার করে না। এবং সেইটাই ছিল এই যে এই 26 জন যে বেছে বেছে হত্যা করলো না হিন্দু দেখে দেখে, কী কারণে আমি চিন্তা করে দেখেন। এইটার পরে তো ওখানে যেহেতু পর্যটক যাবে না, সেহেতু ব্যবসা বাণিজ্য হবে না, সেহেতু আয় উপার্জন হবে না, এটা কি ওরা জানতো না? এত বোকা নাকি? না, তা এত বোকা তো না। তাহলে এই কাজটা কেন করলো? এই কাজে স্থানীয় কাশ্মীরি মুসলমানরা কীভাবে সাহায্য করতে পারে? যদি তারা জানে যে এতে তাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেল, তাহলে কি তারা চায়? তারা চায় ভারত প্রতি বছর সেখানে হাজার হাজার কোটি টাকা ওখানে দিবে, বরাদ্দ দিবে, ওরা ওখানে জিজিয়া হিসাবে সেই টাকা গ্রহণ করে ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে বসে খাবে এবং ভারতের প্রতি, ভারতীয় হিন্দুদের প্রতি তারা কৃতজ্ঞ থাকবে না। তারা মনে করবে যে এটাই সিস্টেম হওয়া উচিত। দিস ইজ দ্য সাইকোলজি অফ কাশ্মীরি মুসলিম, অ্যান্ড mainly most of the Muslim contain the same ideology. অল্প কিছু হয়তো ব্যতিক্রমী ধর্মী চিন্তা ভাবনা করতে পারে, বাট মোস্ট অফ দেম থিঙ্ক ইন দ্যাট ওয়ে। সুতরাং এখানে ওই প্রতি বছর বা কিছুদিন অন্তর অন্তর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা হবে, যুদ্ধ করবে, ভারত ন্যারেটিভ দিবে আমরা জঙ্গি হামলা করছি। আরে ভাই, ভারত এবং ভারতের হিন্দুরা, তোমাদের কাছে তারা মানে জঙ্গি বলে তোমরা বলতে চাচ্ছ, তাই না? কাশ্মীরি মুসলমানদের কাছে তারা জঙ্গি না, এবং কাশ্মীরের ওই পাকিস্তানের মুসলমানদের কাছেও তারা জঙ্গি না। আর জঙ্গি যে না সেটা তো তোমরা নিজেরাও বুঝছো। ওই যে 9টা জায়গায় নাকি আক্রমণ করে মারা গেল না লস্করি তৈবার, কি মাসুদ আজহারের পরিবারের কারা কারা যেন মারা গেল না, তো তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে, কি হয় নাই? তো ওরা যদি তাদের কাছে জঙ্গি হিসাবে গণ্য হতো, তাহলে কি রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করতো? এ থেকে তোমাদেরকে কাণ্ডজ্ঞান হয় না? তোমরা জঙ্গি বললেই তারা জঙ্গি হয়ে যাবে, মস্কারি। ওসামা বিন লাদেন কি মুসলমানদের কাছে জঙ্গি নাকি? মোল্লা ওমর কি মুসলমানদের কাছে জঙ্গি নাকি? দাউদ ইব্রাহিম কি মুসলমানদের কাছে জঙ্গি নাকি? এই মাসুদ আজহার মুসলমানদের কাছে কি জঙ্গি নাকি? তোমরা জঙ্গি তকমা দিলেই কি হয়ে গেল? আমার মনে হয় চিন্তা চেতনায় চেঞ্জ আনতে হবে, বুঝছো? তোমরা যদি তাদেরকে জঙ্গি বলো, তাহলে বলতে হবে কী কারণে জঙ্গি। তাদের কার্যকলাপ, ওই যে 26 জন হত্যা করে, সেটা জঙ্গি কার্যক্রম? জি না, তাদের কাছে এটা জঙ্গি কার্যক্রম না। তোমাদের প্রকাশ করে দেওয়া উচিত তারা এই কার্যক্রমের অনুপ্রেরণা কোথা থেকে পায়, সেটা যদি পরিষ্কার করে খুলে না বলো, পলিটিক্যাল কারেক্টনেসের নামে সেফে গিয়ে না 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 কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করে বলে সব মুসলমান কি জঙ্গি নাকি, এই সমস্ত ফাজলামি যুক্তি টুক্তি দিয়ে কাজ হবে না। প্রকাশ করতে হবে, আলোচনায় আনতে হবে, এবং এটা প্রকাশ্যে আনতে হবে যে হ্যাঁ কিছু লোক জঙ্গি কাজ করে। ইটস ওকে, সিংহভাগ হয়তো সেটা করে না, বাট কিছু লোক জঙ্গি কার্যক্রম করে কেন? এই অনুপ্রেরণা তারা কোথা থেকে পায়? এই আদর্শগুলো কোথা থেকে পায়? এইখানে এসে মুখ বুজে বসে থাকতে হবে। না না না, এখানে যদি কোনো ধর্মের বিষয়কে টেনে আনা হয় এবং সেই ধর্মকে যদি দায়ী করা হয়, বাকি মুসলমান তাহলে খেপে যাবে, কোনো কাম হবে না। বাকি মুসলমান হয়তো তাৎক্ষণিক কিছু খেপতেও পারে, কিন্তু সত্য প্রকাশ যতদিন না করা হবে ততদিন এই যুদ্ধ খেলা খেলতেই থাকা হবে। এতে করে নিজেদের লক্ষ্যই খালি না, গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই যে যেমন আজকে ভারত আর পাকিস্তানে যে পারস্পরিক যুদ্ধ খেলা খেললো না, এদের কি হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে না? বিলিয়ন ডলারের খরচ হয়ে গেছে না? তো এতে কি এদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে গেল না?
তো নিয়মিত বছর অন্তর অন্তর এইগুলা করবে, আর যেটুকু উন্নতি করবে সেটা এই খামোখা যুদ্ধের পিছনে খরচ করবে। কিন্তু মূল কারণ কি? মূল কারণ কি মানে জঙ্গিবাদিতা, সন্ত্রাসবাদিতা নাকি? না, মূল কারণ তো এটা না। এইটা যতদিন এই ভারতবাসী না বুঝবে এবং সেইগুলোকে অ্যাড্রেস না করবে, ওই যে এইগুলো নিয়ে কথা বললে হ্যাঁ তাহলে মুসলমানরা কি মনে করবে, তাদের অনুভূতিতে আঘাত লাগবে, এই অনুভূতিকে এইভাবে পাত্তা দিয়ে সামনের দিকে এগোনো যাবে না। ক্লিয়ার? ধন্যবাদ।